আরিফের সামনে মাথা নিচু করে বসে আছে পদ্ম। ঘর ভর্তি এত মানুষ, আরিফের খেয়ালই নেই সেদিকে। তার মনে হচ্ছে তার সামনে শুধুই পদ্ম, আর কেউ নেই কোথাও। হতবাক হয়ে তার প্রেয়সীকে দেখছে সে। তার মতো একটা ছেলের কপালে যে এমন পরীর মতো একটা মেয়ে লেখা ছিল সে কোনোদিনও ভাবতেই পারেনি। এই পরীর মতো মেয়েটাই তাকে ভালোবেসেছে কোনো স্বার্থ ছাড়া। এর চেয়ে ভালো লাগার একটা পুরুষের কাছে আর কি হতে পারে। এই প্রথম মাথায় আঁচল দেওয়া অবস্থায় পদ্মকে দেখল আরিফ। একদম নতুন বউয়ের মতো লাগছে ওকে। খয়েরি জামদানি শাড়িটাই যেন ওর রূপ ঠিকরে বের হচ্ছে। আজ অন্য দিনের তুলনায় একটু সেজেছে সে। কুহুই জোর করে সাজিয়ে দিল। গাঢ় করে টেনে কাজল দিয়েছে চোখে। খয়েরি রঙের রঙিয়েছে ঠোঁট। কপালে ছোট একটা মেরুন টিপ। হালকা সোনার গহনাতে মনে হচ্ছে আকাশ থেকে যেন একটা পরী নেমে এসেছে ভাঙা বাড়িটাই। আরিফ চোখ সরাতে পারছে না পদ্মের দিক থেকে। পদ্ম লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। কিছু করে না লোকটা। ঘরে এত মানুষ তাও কিভাবে তাকিয়ে আছে। আরিফের বোন, দুলাভাই, ফুফু সহ যত আত্মীয় স্বজন এসেছিল তারা সব খুব খুশি আরিফের হবু বউকে দেখে। বারবার তারা রূপের প্রশংসা করছে পদ্মের। আরিফের ছোট ফুফু হাসি মুখে বলল, বড় ভাবি, তোমার ছেলের পছন্দ তো দারুণ। তাই তো বলি, ছেলে এত পাগলামি কেন করে? এই মেয়ের রূপেই আটকে গেছে তোমার ছেলে। পদ্ম আরও লজ্জা পায়। আরিফ তার ফুফুর দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, ভুল বললেন ফুফু। রূপে আটকালে সেই টানকে মোহ বলে, আর মোহ তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু ভালোবাসার মায়ায় একবার আটকে গেলে সারা জীবন সাধনা করলেও সে টান কাটানো যায় না। ঘরভর্তি সবাই অবাক হয়ে আরিফের কথা শুনল। পদ্মের দু চোখ ভরে উঠল পানিতে। সে ওই চোখে আরিফের দিকে চোখ তুলে তাকালো। কেঁদে ফেলার আগ মুহূর্তে প্রতিটা মেয়েকে অপ্সরা থেকেও সুন্দর লাগে। আরিফ পদ্মের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অসম্ভব সুন্দর কিছু বেশিক্ষণ দেখা যায় না। সুখের ব্যথা অনুভূত হয় বুকের মধ্যে। আর তা যদি হয় কোনো পুরুষের প্রিয়তমা, সে তারা আসলে চাপা দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। মেয়ের এমন দিনে সে চোখের পানি ফেলতে চায় না। সে শুধু মনে মনে দোয়া করে তার মেয়েটা যেন অনেক সুখী হয়। পৃথিবীর কোনো কষ্ট যেন মেয়েটাকে স্পর্শ করতে না পারে। সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে কষ্ট মেয়েটা করেছে, আরিফ নামক সুখের বন্যাটা যেন তাকে ভালোবাসায় ভাসিয়ে দেয়। তার ফুলের মতো পদ্ম যেন বেসে যায় আনন্দ আর সুখের স্রোত জীবনের শেষ দিন পর্যন্ত। কুহু চটপট করছে ভয়ে। তার মাকে কাছেই পাচ্ছে না সে। অনেকক্ষণ পর মাকে দেখতে পেয়ে তাকে টেনে রান্নাঘরে নিয়ে আসে। জোহরা বিরক্ত হয়ে পড়ে, কাজের সময় এভাবে টানিয়ে আনলে কেন? একটু পরেই সবাই খেতে বসবে, আংটি বদল হয়ে গেলেই। বেলা তো কম হয়নি, এখন বেশি কথার সময় নেই আমার। কুহু বলল, মা, ওনারা সংখ্যায় কত এসেছে দেখেছ? কম করে হলেও 40 জন। আর তুমি যা রান্না করেছো সব মিলিয়ে বড়জোর 30 জনকে খাওয়ানো যাবে। আমরা বাড়ির লোকেরা না খেয়েও তো ওদের খাবারে কম পড়বে। জোহরা হঠাৎ শব্দ করে কেঁদে দেয়। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শক্ত রেখেছিল সে, কিন্তু আর পারল না। কম চেষ্টা তো করেনি সে সব কিছু ঠিকঠাক করার। কুহু হতবাক হয়ে গেল মাকে কাঁদতে দেখে। শক্ত করে জড়িয়ে ধরল মাকে। মা, তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। জোহরা কাঁদতে কাঁদতে বলল, আমার আর তোর ফুফুর যা জমানো ছিল ঘরে সব দিয়ে বাজার করা হয়েছে। আর কোনো টাকাই নেই ঘরে। পাশের বাড়িতেও গিয়েছিলাম ধারের জন্য। তোর বাবা বেঁচে থাকতে ওদের বিপদে কত সাহায্যই না করেছে তোর বাবা। কখনো টাকা ফেরত পর্যন্ত চায়নি মানুষটা। আজ তারা আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এই প্রথম আমি কারো কাছে দাঁড়িয়ে হাত পেতেছি। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? তাও আমি পিছপা হইনি। মেয়েটা তো সুখী হবে তাই ভেবে, কিন্তু সোবান সাহেব পরে এই কাজটা করবে আমি ভাবতেই পারিনি। আমি জানি না কী হবে। আমার মাথায় কাজ করছে না। আমার কেমন অস্থির লাগছে। কুহু ভয় পেয়ে যায়। মায়ের আবার কিছু হবে না তো? অসুস্থ হয়ে পড়ে যদি মা? কুহু জোর করে জোহরাকে এক কোনায় বসায়। তখনও জোহরা পুপিয়ে যাচ্ছে। তার হাত শক্ত করে দাঁড়িয়ে থাকে কুহু, যেন হাত ছাড়লে মা অসুস্থ হয়ে যাবে। জোহরাও কিশোরী মেয়ের মতো মেয়েকে আঁকড়ে ধরে বসে থাকে। একটু পর কী হতে যাচ্ছে তারা ভাবতেই পারছে না। ভাবলেই যেন গায়ে কাটা দিচ্ছে তাদের। স্বর্ণ আর ছোট একটা হীরার পাথরের খুব সুন্দর একটা আংটি। চারদিকে গোলাপের পাতা, মাঝে লাল রঙের হীরার পাথর। এত সুন্দর আংটি দেখে উপস্থিত সবাই অবাক। আরিফ নিজে এটা পদ্মের জন্য পছন্দ করেছে। দোকানে এটা দেখে তার ভালো লেগে গিয়েছিল। পদ্মের হারটা নিয়ে আংটিটা পরিয়ে দিতেই সবাই খুশিতে হৈ হৈ করে ওঠে। পদ্মের সুন্দর হাতে আংটিটা যেন ফুটে উঠেছে। পদ্ম অবাক হয়ে দেখে, এত সুন্দর জিনিস সে কোনো দিনও দেখেনি। সে ঠিক করে এই আংটি শেষ জীবনেও হাত থেকে সরাবে না। আরিফ মুগ্ধ হয়ে দেখে। এরপর পদ্মের কাছে এসে ফিস ফিস করে বলে, আংটিটা তার প্রকৃত স্থানে এসেছে। তোমার হাতে ওটা তার আসল সৌন্দর্য প্রকাশ করতে পেরেছে। পদ্ম সলা ছেঁষে মাথা নিচু করে বসে থাকে। অদ্ভুত একটা আনন্দ আর ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে সে।
অবশ্য সে এখনও জানে না আরিফের বাবা কি করেছে, কারণ সোবান সাহেবের বন্ধু আর কলিগদের বাহিরের ঘরে বসানো হয়েছে। পদ্ম এখনও তাদের দেখেননি। জুহরা বাড়ির সবাইকে মানা করে দিয়েছে পদ্মকে এখন কিছু না জানাতে। ওর মনটা খারাপ করে দিতে চায়নি সে তারা আবার আংটিটা নিয়ে পদ্মের হাতে দেয়। পদ্মের খুব লজ্জা লাগছে আরিফকে আংটি পরিয়ে দিতে সবার সামনে। সে চাইছিল মুরব্বীরা কেউ পরিয়ে দিক, কিন্তু সবাই চায় পদ্মই আরিফকে আংটিটা পরাবে। কাঁপা কাঁপা হাতে আরিফের হাতটা তুলে নেয় সে। তার অসম্ভব ঠান্ডা হাতে ছোঁয়ায় আরিফ হাসে। মেয়েটা এখনও সহজ হতে পারল না তার কাছে। আংটিটা দেখে ফরিদা বেগম বলে, বাহ, কি সুন্দর আংটিটা, আরিফের হাতে বেশ মানাচ্ছে। কি গো আরিফের বাবা, ঠিক বলছি না? সোবান সাহেব মুচকি হেসে বলল, খারাপ না, তবে আমরা আমাদের জামাইদের যে আংটি দিয়েছি সেই তুলনায় একটু বেশি ছোট। এমনিতে ভালোই, তবে স্বর্ণের পরিমাণটা একটু কম। উপস্থিত সবাই অবাক হয়ে সোবান সাহেবের দিকে তাকালো। সে তারা চোখ বেয়ে হঠাৎ করে টুপ করে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। পদ্ম ঝট করে সোবান সাহেবের দিকে তাকাতে সে ইতস্ত করে বলল, না ঠিক আছে, বেশ ভালো আংটির নকশাটা। আরিফও অন্যদিকে ফিরে দাঁতে দাঁত চেপে বসেছিল। এরপর পদ্মের দিকে তাকাতেই দেখে তার চোখ থেকে যে কোনো সময় পানি গড়িয়ে পড়বে। তার হঠাৎ তার মায়ের ওই কথাটা মনে পড়ল। প্রেয়সীর চোখের পানি ঠোঁট পর্যন্ত আসার আগেই যেন তার স্পর্শে সেই পানি মুছে যায়। পদ্মের অপমান সে সহ্য করবে না। আরিফ তার মায়ের দিকে তাকায়। লজ্জায় ফরিদা বেগম মাথা নিচু করে বসে আছে। আরিফ তার বাবার দিকে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, বাবা, তুমি তোমার জামাইদের সোনার মতো মেয়ে দিয়েছ, আর পদ্মর মা আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরের চেয়ে দামি মেয়ে দিয়েছে। সেই তুলনায় এই আংটি তোমার দেওয়া আংটি থেকে 1000 গুণে বেশি দামি। আরিফের বোনেরা আরিফের কথায় কিছু মনে করলো না, কারণ তাদের বাবার যোগ্য জবাব দিতে আরিফকে এটা বলতেই হতো। তারা বরং খুশি হয়েছে কিছুটা। তাদের ছোট্ট ভাইটা যে তাদের বউকে এত সুন্দর করে আগলে রাখার প্রস্তুতি নিয়েছে, এতেই তারা অনেক বেশি খুশি। ফরিদা বেগম মাথা তুলে ছেলের দিকে তাকায়। চোখে পানি চলে আসে তার। অনেক আনন্দ লাগছে তার মনে। ছেলেটা তার বাবার মতো হয়নি, স্ত্রীকে সে যত্ন করে আগলে রাখতে পারবে। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরতে। সোবান সাহেবের দিকে তাকাতে সে দেখল লোকটার মুখ রাগে লাল হয়ে আছে। প্রচণ্ড অপমানিত বোধ করছে সে, কিন্তু আজ কেন জানি স্বামীর জন্য কষ্ট হয় না তার, বরং ভালো লাগে। লোকটার কম অপমান তাকে এ পর্যন্ত সহ্য করতে হয়নি। ছেলের বউয়ের সাথে সে একই ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু আরিফ থাকতে তার এই চেষ্টা বৃথা। পদ্ম মাথা নিচু করে কাঁদতে থাকে। মার মামির জন্য ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য মানুষ দুটোর কী কষ্ট হচ্ছে সে সহ্য করতে পারছে না। আরিফের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে পদ্মের 2 চোখের পানি মুছে দেয়। পদ্ম হালকা কেঁপে ওঠে। এরপর ওর মুখটা উঁচু করে নিজের আঙ্গুলেই আংটিতে ঠোঁট ছুঁয়ে বলে, এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহারের মধ্যে একটি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই আংটি পরে থাকবো। তুমি খুশি তো পদ্ম? পদ্ম ছলছল চোখে আরিফের দিকে তাকায়। এরপর আস্তে আস্তে মাথা নেড়ে বলে, খুব খুশি। আরিফ আর চোখে বাবার দিকে তাকায়। শীতল যুদ্ধ চলতে থাকে তাদের দৃষ্টিতে। এই যুদ্ধে একজন জিতবে তো আরেকজন হারবে। সোবান সাহেব ব্যস্ততার ভঙ্গিতে ঘড়ি দেখে বলল, অনেকটা বেলাই তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে ফেললেই ভালো হয়। আরিফ মুচকি হেসে বলল, এত তাড়াহুড়ো কেন বাবা? তাড়াহুড়ো করবো না? তুমি ধারণা করতে পারছো অতিথি হিসেবে কারা এসেছেন এখানে? আমার কলিগ, বন্ধুবান্ধব, কতটা গণ্যমান্য ব্যক্তি তারা। কখন থেকে বাহিরের ঘরে বসে আছে তারা, কোনো আপ্যায়ন হয়নি তাদের এখনও। পদ্ম স্তম্ভিত হয়ে যায়। বসার ঘরে আর মানুষ আছে? কিন্তু তার বাড়িতে কতজনের জন্য আয়োজন করা হয়েছে তা সে জানে। বাকিদের জন্য কি ব্যবস্থা হবে? বুকটা ধকধক করে ওঠে পদ্মের। চোখ ঘুরিয়ে তার মান মামিকে খোঁজে, কিন্তু আশেপাশে কোথাও তারা নেই। পদ্ম উঠতে গেলে আরিফের বোন আর মামিরা তাকে চেপে ধরে। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আমাদের বাড়ির বউ হতে যাচ্ছ তুমি? একটু আলাপ পরিচয় করি তোমার সাথে, এখনই চলে গেলে হবে? তা তোমার নামটা কিন্তু সার্থক, একদম পদ্ম ফুলের মতোই সুন্দর মেয়ে গো তুমি। পদ্ম হতাশ দৃষ্টিতে আরিফের দিকে তাকায়। আরিফ অন্যদিকে ফিরে বসে তার দুলাভাইদের সাথে হাসাহাসি করছে। সে কি জানে না তাদের বাড়ির অবস্থার কথা? কিভাবে এত মানুষ নিয়ে এসেছে সে? একদিনের মধ্যে এত আয়োজন কিভাবে সম্ভব? মাসের শেষ সে নিজেও কোনো সাহায্য করতে পারেনি মামিকে। মামি আর মায়ের কিছু জমানো টাকা ভেঙে কিছু আয়োজন করা হয়েছে, কিন্তু এত মানুষের আপ্যায়ন কিভাবে হবে ওইটুকুতে? পদ্মের এখন তাদের পাশে যাওয়া উচিত, কিন্তু কোনোভাবেই তাকে উঠতে দিচ্ছে না বাকিরা। ফরিদা বেগমের মন কেমন কু ডাকছে। কথা ছিল আরিফের বাবা নিজে দাঁড়িয়ে থেকে খাবার নিয়ে আসবে বাহিরে থেকে, কিন্তু সে তো সাথে করে আনেনি, উল্টো হঠাৎ তাদেরকে না জানিয়ে বেশ কিছু অতিথি নিয়ে চলে এসেছে। ফরিদা বেগম ছেলের দিকে তাকায়। আরিফ কি এখনও কিছু বুঝতে পারছে না?
কিভাবে এত নিশ্চিন্ত হয়ে বসে আছে সে। ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে তার। আপা, আপনি আগে বসার ঘরে সবাইকে খেতে দিন, তারপর দেখছি কি করা যায়। সে তারা কাঁদো কাঁদো গলায় বলল, কি দেখবে তুমি জোহরা, আমার মাথা কাজ করছে না। বসার ঘরে 15 জন, ওনাদের খাওয়া হয়ে গেলে আর বড় জোর 15 জনকে খাওয়ানো যাবে। কিন্তু আরিফের বাড়ি থেকেই তো এসেছে 25 জন, বাকিদের খাবার কোথা থেকে আসবে? নিবিড়, বাবারে তুই কিছু কর। নিবিড় মাথা নিচু করে বলে, আমার কাছে তো তেমন টাকা নেই মা, অল্প কিছু ছিল তা দিয়ে তো বাজারের মধ্যেই খরচ করলাম। সে তারা চেয়ারে বসে পড়ে, মাথা যন্ত্রণা করছে তার ভীষণ, সব কিছু অসহ্য লাগছে। কুহু ছুটে যায় নিজের ঘরে, মিনিট দুয়েকের পর আবার ফিরে আসে। নিবিড়ের হাত ধরে টেনে ওকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। কি হয়েছে কুহু, এভাবে টেনে আনলে কেন? নিবিড় ভাই, এখানে কিছু টাকা আছে, আমার জমানো টাকা, অনেক দিন ধরে জমাচ্ছি আমি। জানি এতে খুব বেশি কিছু হবে না, তবুও যদি এটা রাখতেন। নিবিড় ব্রুকুসকে বলে, কি করবো এই টাকা দিয়ে আমি? কোনো একটা হোটেলে যান নিবিড় ভাই, রান্না করা খাবার নিয়ে আসুন কিছু, মান সম্মান তো রক্ষা করতে হবে। নিবিড়ের চোখ ছলছল করে ওঠে। কি মায়াবী তাদের এই পরিবারটা, যে কারো বিপদে বাকিরা ঝাঁপিয়ে পড়ে। নিবিড়ের ইচ্ছে করলো কুহুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে। কুহুর হাতের দিকে তাকিয়ে নিবিড় দেখলো বেশ কিছু খুচরো টাকা, হয়তো 1000 খানেক হবে না। এই টাকাতে তেমন কিছুই হবে না। নিবিড় কুহুর মুঠোটা বন্ধ করে দিয়ে বলল, টাকাটা রাখো কুহু, আমি দেখছি কি করা যায়। কুহু অস্থির হয়ে বলল, কি দেখবেন আপনি, আপনার কাছে টাকা আছে নাকি? নিবিড় কুহুকে কিছু বলতে যাবে, ঠিক তখনই গেট থেকে একজন অপরিচিত লোককে ঢুকতে দেখে তারা চুপ হয়ে যায়। নিবিড় কুহুকে ভিতরে যেতে বলে সে লোকটার দিকে এগিয়ে গেল। কাউকে খুঁজছেন আপনি? জি। আমাকে বলতে পারেন। বাহিরের পিকআপে কিছু হাঁড়ি আছে, ওগুলো নামাতে হবে, আমার সাথে দয়া করে আসুন। নিবিড় হতবাক হয়ে বলল, হাঁড়ি নামাতে হবে মানে? কিসের হাঁড়ি? খাবারের হাঁড়ি, 60 জনের খাবার আমি একা পারবো না আনতে, দয়া করে আসুন আমার সাথে। নিবিড় কিছুই বুঝতে পারছে না, লোকটা নির্ঘাত ভুল ঠিকানায় এসেছে। নিবিড় শান্ত গলায় বলল, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, এ বাড়িতে 60 জনের খাবার কোথা থেকে আসবে? আপনি ভুল ঠিকানায় এসেছেন। লোকটা ঈষৎ হেসে বলল, আমি ঠিকঠাকই এসেছি, দয়া করে কথা না বাড়িয়ে আসুন আমার সাথে। নিবিড় কী করবে বুঝতে পারল না। এত খাবার কে পাঠালো? আর এই লোকটাই বা কে? তাদের এই বিপদের কথা এমন কে জানে যে তাদের সাহায্য করতে পাঠালো? নিবিড় কাঁপা কাঁপা হাতে লোকটাকে সাহায্য করে সব হাঁড়ি নামিয়ে উঠোনে রাখে। দারুণ সুবাস আসছে সেখান থেকে। কুহু আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। দারুণ অবাক হয়ে যায় সে এসব দেখে। ছুটে যায় ভিতরে খবর দিতে। জোহরা চোখ বড় বড় করে বলল, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ মা, ঠিক দেখেছি। লোকটা নিবিড় ভাইয়ের সাথে হাঁড়িগুলো আমাদের উঠোনে এনে রাখলো। অনেক মানুষের খাবার আছে জানো মা, যারা এসেছেন সবাই খেলেও আরও অনেক বেঁচে যাবে। সে তারা অবাক হয়ে বলল, জোহরা আমার মনে হয় ভুল ঠিকানায় এসেছে লোকটা, যাদের খাবার তাদের কাছে দেওয়া উচিত ওদের। তুমি যে ওদেরকে বলো যে আমাদের বাড়ি থেকে কেউ খাবারের জন্য বলেনি। পুষ্প ঠোঁট বাঁকিয়ে বলল, ভুল হলেই বাকি, ভালোই তো, আমাদের তো এখন দরকার খাবারটা। সেতারা চোখ পাকিয়ে পুষ্পের দিকে তাকায়। এই শিক্ষা পেয়েছিস তুই? আমাদের সমস্যা বলে অন্যর খাবার আমরা রাখবো? এই শিখিয়েছি তোকে আমরা? পুষ্প ভয়ে চুপ করে যায়। জোহরা ব্রুকসকে কি যেন ভাবছিল, হঠাৎই সেতারার দিকে তাকিয়ে বলল, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে আপা। কি মনে হচ্ছে তোমার? ওরা ভুল ঠিকানায় আসেনি, ঠিকই এসেছে। আর এই খাবারের ব্যবস্থা আর কেউ নেই, বরং আরিফই করেছে। সে তারা হালকা চিৎকার করে বলল, কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি আপা, আরিফকে এতটা অবিবেচক ভেবো না, ওর বাবার মতো। মাত্রই গতকাল প্রস্তাব দেওয়ার সাথে সাথে আরিফ এত মানুষ নিয়ে চলে আসবে আর কোনো ব্যবস্থা করবেন এমন হতেই পারে না। এতদিন আরিফকে যা চিনেছি ও এমনটা করতেই পারে না। সে তারা অবিশ্বাসী চোখে জোহরা দিকে তাকালো। তার খুশি হওয়া উচিত নাকি দুশ্চিন্তা করা উচিত বুঝতে পারছে না সে। ফোনের রিংটোন শুনে আরিফ পকেট থেকে ফোন বের করলো। মুচকি হাসলো একটু সে। সোবান সাহেব একদৃষ্টিতে তাকিয়েছে ছেলেদিকে। আরিফ উঠে দাঁড়ালো। তোমরা পদ্মের সাথে কথা বলো, আমার একটা দরকারি ফোন এসেছে, আমি আসছি। সোবান সাহেব বাড়ি গলায় বলল, কে ফোন দিয়েছে? আরিফ বাবার দিকে তাকিয়ে কিছু বলল না, হেসে চলে গেল। সোবান সাহেব ব্রুকুসকে তাকায়। মনে হচ্ছে তার ছেলে তার পরিকল্পনায় পানি ঢেলে দিতে চাচ্ছে, কিন্তু কিভাবে করবে সেই কাজ? আকাশ, কাজ হয়েছে? হয়েছে আরিফ ভাই, আমি সব খাবার বাড়ির উঠোনে রেখে চলে এসেছি। খুব ভালো। কেউ সন্দেহ করেনি বা কিছু জিজ্ঞেস করেনি তো? মনে হয় পদ্ম ম্যাডামের ভাই ছিল ছেলেটা, অনেক প্রশ্ন করেছিল, আমি কোনো উত্তর দেইনি। বলেছিল ভুল ঠিকানায় এসেছে নাকি আমি। কিছু বলে দাওনি তো? নিশ্চিন্তে থাকেন আরিফ ভাই, কিচ্ছু বলিনি। 60 জনের খাবার আছে, আপনি চাইলে আরও ব্যবস্থা করা যাবে। না, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। আর কোনো আদেশ আছে ভাই? আরিফ মুচকি হাসে। ছেলেটা তার বড়ই আপন। না, আপাতত আর কোনো আদেশ নেই, কিছু লাগলে তোমাকে জানাবো। তাহলে রাখছি ভাই।
আর একটা কথা আকাশ। জি ভাই বলুন। তোমাকে ধন্যবাদ। আকাশ মৃদু হেসে বলল, এটা আমার দায়িত্ব ভাই, আপনার জন্য কিছু করা। সবাই খাবারের প্রশংসা করছে, নিবিড় সবাইকে খেতে দিচ্ছে, সে তারা মাথায় কাপড় দিয়ে সব তদারকি করছে। জোহরা রান্নাঘর থেকে এক এক করে সব পাঠাচ্ছে। সবাই ব্যস্ত। সোবান সাহেব ভীষণ ঘামছে। হচ্ছেটা কি এসব? এরা কিভাবে এত আয়োজন করেছে? নাকি আরিফ এখানে জড়িত আছে? কিন্তু ও তো এখান থেকে বের হয়নি এখন পর্যন্ত। কাকে দিয়ে ও এই কাজ করালো? আরিফ পদ্মের পাশে বসে আছে। বাকি সবাই খেতে গিয়েছে। পদ্ম অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কিভাবে এত খাবারের ব্যবস্থা হলো সে বুঝতে পারছে না। আরিফ পদ্ম কেন এত অস্থির হচ্ছে তা জানে। সে হালকা হেসে তার হাতটা পদ্মের হাতের উপর রাখে। পদ্ম কেঁপে উঠে তাকায় সেদিকে। আরিফ আস্তে আস্তে করে বলল, আমি থাকতে তুমি কেন এত দুশ্চিন্তা করো পদ্ম? আমার উপর কি একটু আস্থা নেই তোমার? আমি তোমাকে কথা দিয়েছি, তোমার উপর যে কোনো ঝড় আসলে আমি আমার নিঃশ্বাসের সাথে জড়িয়ে দিব। পদ্ম পূর্ণ দৃষ্টি মেলে আরিফের দিকে তাকায়। আরিফের চোখে ভরসা খুঁজে পায় সে। তার মন বলছে এসব কিছু আরিফের কাজ। তার মনটা হঠাৎই ভালো হয়ে যায়। একটা শীতল স্পর্শ লাগে তার মনের মধ্যে। অদ্ভুত শান্তিতে ছেয়ে যায় তার শরীর। সবার খাওয়া দাওয়া ঠিকমতো হয়ে গেছে, এমনকি আরও অনেক বেঁচেও গেছে। জোহরা হাসি মুখে খাবার নিয়ে পাশের বাড়িতে দিয়ে এসেছে। তারা একটু ইতস্ত করছিল খাবার নিতে। জোহরা হেসে বলেছে, আমি কিছু মনে রাখিনি, আপনারাও রাখবেন না। মন খুলে আমাদের মেয়েটার জন্য দোয়া করে দিবেন। মেয়েটা যেন জীবনে অনেক সুখী হয়। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জোহরার কথা শুনে। সোবান সাহেব বারবার রুমালে গাম মসতে থাকে। তার কলিগ বন্ধুবান্ধব সবাই প্রশংসায় পঞ্চমুখ হবু বউয়ের বাড়ির আপ্যায়নে। সোবান সাহেব শুধু মুখে একটা কৃত্রিম হাসি টেনে রাখে। হঠাৎই আরিফের দিকে চোখ পড়ে তার। আরিফ হেসে তার দিকে তাকিয়ে আছে। সোবান সাহেবের অস্বস্তি লাগে ছেলের দিকে তাকাতে, কারণ ছেলের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে, বাবা তুমি হেরে গেলে। সবাই গল্পের মশগুল ছিল। ঠিক এমন সময় আরিফ সবার মাঝে দাঁড়িয়ে পড়ে। জোহরা সেতারাও সেখানে ছিল, কারণ তাদের মনটা এখন বেশ ফুরফুরে। মেয়ের দুই পাশে দাঁড়িয়ে আছে তারা। কুহু, পুষ্প আর মাহিও একটু সেজেগুজে এসেছে ততক্ষণে। তাদের মনটাও ভালো। নিবিড় শার্ট পাল্টে নীল রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে। মাহি সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিবিড় কুহুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমাকে একটা পরীর মতো লাগছে কুহু। কুহু লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার নিবিড় ভাইকে যে আজকে রাজপুত্রের মতো লাগছে এটাও বলতে পারছে না সে লজ্জায়। পুষ্প ওদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। ওদের একা কথা বলার সুযোগ দিয়ে সে অন্য পাশে গিয়ে দাঁড়ায়। আমার একটা প্রস্তাব আছে। এখানে যেহেতু আমার পরিবারের সবাই উপস্থিত আছে, তাই কথাটি আমি এখনই জানাতে চাই। সবাই অবাক হয়ে আরিফের দিকে তাকালো। সে আবার এখন কি বলতে চায়? জোহরাজ সেতারা পদ্মের দিকে তাকাই। পদ্ম জানায় সে কিছুই জানে না এই ব্যাপারে। সোবান সাহেব গম্ভীর গলায় বলল, তোমার আবার এখন কি প্রস্তাব দেওয়ার আছে? আরিফ একবার পদ্মের দিকে তাকাই, তারপর ঘরের সবার দিকে চোখ বুলিয়ে নিয়ে ভারী গলায় বলে, আমি আজই পদ্মকে বিয়ে করতে চাই রাতের মধ্যে। আমার পরিবারের সবাই যখন উপস্থিত আছে এখানে, তাই আর দেরি করা ঠিক হবে না। কাজীকে খবর দেওয়া হয়েছে, বাকি সব ব্যবস্থা হয়ে গেছে। ঘরোয়াভাবে আজ বিয়েটা হয়ে যাবে। আমি যদি পদ্ম বা পদ্মের পরিবারের কোনো আপত্তি না থাকে, তাহলে আজ রাতে বিয়ে করে বউ নিয়ে চলে যেতে চাই। আমি আর বাবা দুজন মিলে এই সিদ্ধান্ত নিয়েছি, তাই না বাবা? আরিফ এসে বাবার দিকে তাকায়। সোবান সাহেব হতভম্ব মুখে তাকিয়ে আছে আরিফের দিকে। উপস্থিত সবাই হতবাক। ফরিদা বেগম হতবাক হয়ে যান ছেলের এমন কথা শুনে, আর স্বামীর দিকে তাকাচ্ছে। তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কখন নেওয়া হলো আর কেনই বা নেওয়া হলো সে বুঝতে পারছে না। আজ তো শুধু আংটি বদল অনুষ্ঠান হওয়ার কথা, আর তারপর বিয়ের কথা বলা সহ বা বিয়ের তারিখ ঠিক করার কথা। এসব কখন আবার ঠিক হলো সে কিছুই বুঝতে পারছে না। শুধু সে নয়, উপস্থিত সবাই অবাক। সবচেয়ে অবাক পদ্ম নিজেই। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। বিয়ে নিয়ে কোনো রকম কোনো মানসিক প্রস্তুতি তার নেই এখন। এরকম একটা বড় সিদ্ধান্ত কিভাবে আরিফ সাহেব তার সাথে কথা না বলে নিতে পারে? আবার সবার সামনে জানিয়ে দিল, এটা মাথায় আসছে না তার। আরিফ এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। সোমান সাহেবের মুখ পাংশুটে হয়ে আছে। দর দর করে কামছে সে। ছেলে যে তাকে উল্টো ছালে ধরাশায়ী করে দিবে কোনো মতেই ভাবতে পারেনি। ফরিদা বেগম উঠে দাঁড়ায়, আরিফের সামনে এসে দাঁড়িয়ে বলে, এখন এসব কখন ঠিক হলো? আর এভাবে বিয়ে হয় নাকি? আরিফ মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। না হওয়ার কি আছে মা? এমন তো নয় যে এখানে আমাদের পরিবারের কেউ অনুপস্থিত আছে। সবাই যখন আসে বিয়েটা হয়ে যেতে দোষ কোথায়? ফরিদা বেগম, শুধু পরিবারের লোক থাকলে হবে আরিফ? আমাদের কত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে। তাদের কাউকে কিছু না জানিয়ে, দাওয়াত না দিয়ে এভাবে হুট করে বিয়ে করে ফেলা কোনো বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে না। আরিফ ছোট্ট একটা শ্বাস ফেলে মায়ের দোকানে হাত দিয়ে বলল, মা, পদ্মদের পরিবারের অবস্থা তুমি জানো। ওরা একা রোজগারে এই সংসারটা চলে। ওদের পক্ষে এখন এত মানুষ আপ্যায়ন করা সম্ভব নয়।
যদি আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবদের দাওয়াত দেওয়াই লাগে, আমরা অনুষ্ঠান তো করবই, সেখানে সবাই উপস্থিত থাকবে। আরিফ এইটুকু বলে বাবার দিকে তাকায় আবার। তার এই সিদ্ধান্তে আমি আর বাবা দুজন মিলেই নিয়েছি। ঠিক বললাম তো বাবা? সোবান সাহেব কোনো উত্তর দিল না, জোর করে হাসার চেষ্টা করলো। আরিফ আবার সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, কারো কি কোনো আপত্তি আছে এই সিদ্ধান্তে? সেতারা আর জোহরা এতটাই অবাক যে কোনো কথাই বলতে পারছে না তারা। পদ্ম তাদের দিকে একবার তাকিয়ে নিজেই উঠে দাঁড়ায়। আরিফের দিকে তাকিয়ে বলে, আমার আপত্তি আছে আরিফ সাহেব। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে জানতো পদ্ম এত সহজে রাজি হবে না। সোবান সাহেবের মুখে হাসি ফুটে ওঠে। তাড়াতাড়ি করে বলে, তাহলে আর কি করা যাবে? পদ্ম বরং আরেকটু সময় নিক। কি বলো আরিফ বাবা? আরিফ ছোট্ট করে হেসে বাবার দিকে তাকায়। পদ্মের সাথে আমি কথা বলে নিব। আর কেউ কিছু বলতে চান আপনারা? পদ্ম কিছু বলতে যাবে তার আগে জোহরা দাঁড়িয়ে পদ্মের হাত ধরে তাকে থামায়। এরপর হেসে বলে, দেখো আরিফ বাবা, আমরা তো বিয়ের জন্য একদমই তৈরি ছিলাম না। সবচেয়ে বেশি যে প্রস্তুতি নেওয়া তা হলো মানসিক প্রস্তুতি। আজ বরং বিয়ের তারিখ ঠিক করে নেওয়া যাক সবাই মিলে। খুব তাড়াতাড়ি আমরা একটা তারিখ পেলে বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে চাই। সেতারাও জানায় তারও একই মত। সোবান সাহেব আরিফের দিকে তাকিয়ে বলে, দেখেছ আরিফ, ওরা কেউ চায় না আজ বিয়েটা হোক। সবার মতামত নেওয়া তো দরকার আছে। ওরা মেয়ের বাড়ির লোক, ওরা যদি না চায় আমরা তো জোর করতে পারি না। আরিফ সবার কথা শুনছিল চুপ করে। এরপর জোহরা সেতারার দিকে তাকিয়ে বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, যা ব্যবস্থা করা রাতের মধ্যে হয়ে যাবে। পদ্ম আবার হালকা চিৎকার করে বলল, এসব কী হচ্ছে আরিফ সাহেব? আমি তো বললাম আমি এখন রাজি না। পদ্ম কথা শেষ করার আগে আরিফ চোখ মেলে তার দিকে তাকায়। পদ্মের মনে হলো আরিফ তাকে কিছু বলতে চায়। হুট করে এভাবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মানুষ আরিফ নয়। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। পদ্ম তখনকার জন্য চুপ করে যায়, কিন্তু মনের ভিতর খসখসানিটা কমে না তার কোনোভাবেই। আরিফ সেতারার কাছে এসে দাঁড়ায়। সেতারার কেমন অস্বস্তি লাগছে। মেয়েটার সুখী হোক তাই সে চায়, কিন্তু সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সে কখনো ভাবতে পারেনি। আরিফ এসে সেতারার হাত ধরে বলে, পদ্ম রাজি হলেও কি আপনি আপত্তি করবেন? সেতারা আমতা আমতা করে বলে, আসলে বাবা বুঝতেই পারছো, হুট করে এমন কিছু হতে পারে এমন কিছু ধারণা ছিল না আমাদের। মেয়েটা তো আমাদের অনেক আদরের। আরিফ হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার রাজকন্যা আমার রানী হয়ে থাকবে, আপনাকে কথা দিচ্ছি। সেতারা এরপর কি বলবে ভেবে পায় না। ছেলে মেয়েদের সব সিদ্ধান্ত এর আগে তাদের মামা মোজাম্মিলে নিয়েছে। কোনো দুশ্চিন্তাই ছিল না তার। হঠাৎ করে এই পরিস্থিতিতে কীভাবে সামলানো যায় সে জানে না। আর চোখে জোহরার দিকে তাকায় সে। জোহরার মুখ দেখেও হতবিহ্বল মনে হয়। আরিফ পদ্মের সামনে এসে দাঁড়ায়। পদ্ম হালকা কেঁপে কেঁপে উঠছে। ভীষণ ভয় করছে তার। এটা ঠিক যে সে মনে প্রাণে আরিফকেই শুধু চায় তার জীবনসঙ্গী হিসাবে, কিন্তু কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া এভাবে হঠাৎ সব হয়ে যাবে তার কল্পনাতেই আসেনি কখনো। তাই তো সবটা হজম করতে পারছে না সে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে তার। পদ্ম। আরিফের সে বরার কণ্ঠের ডাক। পদ্ম আবার ঈষৎ কেঁপে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে উত্তর না দিয়ে। আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি কি একান্তে আমার কিছু কথা শুনতে পারবে? পদ্ম তখনও উত্তর দেয় না। পদ্ম, আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করছে তোমার সিদ্ধান্তের ওপর, তুমি কি দয়া করে আমার কিছু কথা শুনবে? সোবান সাহেব অস্থির হয়ে বলল, কেন পাগলামি করছো এটাই বুঝতে পারছি না আরিফ। এসব কী নির্লজ্জতা? মেয়েটা যদি প্রস্তুত না থাকে তুমি কেন জোর করছো ওকে? আরিফ বাবার দিকে না তাকিয়ে বলে, আমি পদ্মের সাথে কথা বলছি বাবা। হঠাৎ আরিফ সবার সামনে পদ্মের হাত ধরে। বরফ শীতল হয়ে আসে পদ্মের হাত। চলো পদ্ম, আমার কিছু কথা আছে তোমার সাথে। এই বলে আরিফ পদ্মের হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। উপস্থিত কারো মুখে কোনো কথা নেই। এমন অদ্ভুত বিয়ে তারা কোনো দিনও দেখেনি। শুধু সোবান সাহেব রাগে লাল হয়ে দাঁতে দাঁত ঘষতে থাকে। পদ্মের ঘরে মুখোমুখি দাঁড়িয়ে আছে আরিফ আর পদ্ম। পদ্মের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরিফ। চোখ মুখ লাল হয়ে আছে পদ্মের, যেন একটু পরেই কেঁদে দিবে সে। আরিফ শান্ত স্বরে বলল, আমার দিকে তাকাও পদ্ম। পদ্ম তাকায় না, মাটির দিকে তাকিয়ে থাকে। আরিফ ওর চিবুক ধরে ওর মুখটা উপরে তোলে। এতদিনেও কি আমি তোমার কোনো ভরসার জায়গা হতে পারিনি পদ্ম? ঠিকঠাক উত্তর দাও তো। পদ্ম আস্তে আস্তে বলল, এমনটা কেন মনে হচ্ছে আপনার? যদি তাই হয় তুমি আমার সিদ্ধান্ত কেন মেনে নিতে পারছো না? তোমার কি কোনো সন্দেহ আছে আমাকে নিয়ে? তাহলে বলো, নিজেকে আরও প্রমাণ করি আমি তোমার কাছে। পদ্ম আরিফের দিকে তাকিয়ে বলে, এসব কথা কেন বলছেন আরিফ সাহেব? তাহলে আমাকে বিয়ে করতে অসুবিধাটা কোথায় তোমার? পদ্ম একটু দূরে গিয়ে বলে, অসুবিধা আছে এমন কিছু তো বলিনি, শুধু বলেছি হুট করে আপনার এমন সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। আমি মানসিকভাবে প্রস্তুত নই। কেন বুঝতে পারছেন না আপনি? আরিফ কিছুক্ষণ চুপ থাকে। হঠাৎই পদ্মর দিকে তাকিয়ে বলে, তুমি যদি সত্যি আমার হতে চাও তাহলে আমার এই সিদ্ধান্ত মেনে নাও। বেশ, তুমি যদি চাও বিয়ের পরেও এখানে থাকবে তুমি থাকতে পারো। যেদিন তুমি মানসিকভাবে প্রস্তুত হবে আমার ঘরে যাওয়ার জন্য সেদিনই তুমি যাবে।
কিন্তু আমার আপত্তি করো না। পদ্ম অবাক হয়ে বলল, কিন্তু হঠাৎ কেন আপনি কাউকে কিছু না জানিয়ে আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এভাবে নিলেন? আমি জানবো না? আরিফ পদ্মের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার রানী পদ্ম। রানীকে কারো সামনে আর ছোট করতে চাই না আমি। শুধু এটুকু জেনে রাখো, আমি তোমাকে ভালোবেসে সিদ্ধান্ত নিয়েছি। তোমার যত অভিযোগ আমার উপর তুমি করতে পারো, শুধু তোমার কাছে আমার অনুরোধ, তুমি রাজি হয়ে যাও। তোমার সব দুশ্চিন্তা তুমি আমাকে দাও, কোনো কষ্ট তোমার কাছে আসতে দিব না আমি। পদ্ম উত্তর দেয় না। সে এখনও মেনে নিতে পারছে না, কিন্তু আপত্তি জানানোর আর কোনো রাস্তাও পাচ্ছে না। গোড় লাগা চোখে শূন্যের দিকে তাকিয়ে আছে সে। জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিন তার, অথচ কেমন এলোমেলো হয়ে আছে তার চিন্তা ভাবনাগুলো। ভীষণ কান্না পাচ্ছে তার। একদিকে হঠাৎ করে ভালোবাসাকে নিজে করে পাওয়া আনন্দ, অন্যদিকে পরিবার ছেড়ে যাওয়ার কষ্ট। তার আনন্দ বা কষ্ট সব অনুভূতি কেমন বোতা হয়ে তার ভিতরে দলা ফাঁকিয়ে বসে থাকে। পদ্মের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। তার এসবের দিকে একদম মন ছিল না। কুহু, ফুসফু আর মাহি প্রথমে জোর করলো, এরপর আরিফের বোনেরাও তাতে যোগ দিল। হঠাৎ করে আংটি বদলের অনুষ্ঠানে ভাইয়ের বিয়ে হয়ে যাবে তারা ভাবতেই পারেনি। প্রথমে একটু অমত থাকলেও ফরিদা বেগম সহ আরিফের বোনরা মেনে নিয়েছে। পদ্মকে একটা হলুদ জামদানি শাড়ি পরানো হয়েছে। শাড়িটা পদ্মকে দিয়েছিল তার মামা পদ্মের কলেজের প্রথম পিকনিকে পরার জন্য। শাড়িটা এত সুন্দর যে পদ্ম একদিন পরে রেখে দিয়েছিল যত্ন করে। জোহরা শাড়িটা পদ্মকে পরিয়ে দিয়েছে আজ। নিবিড় দৌড়ে গিয়ে গাঁদা ফুলের গহনা কিনে এনেছে। কুহু মনের মান্তরি মিশিয়ে পদ্মকে সাজিয়েছে। একটা ফুটন্ত হলুদ গোলাপের মতো লাগছে তাকে। সবাই প্রশংসায় পঞ্চমুখ। আরিফের দুইজন ফুফু শুধু মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছেন। এমন অদ্ভুত বিয়ে আগে কখনো দেখেছিস? দেখিনি, আর দেখতে চাইও না ভবিষ্যতে। আমার কি মনে হয় জানো তো, এসব মা মেয়ের চাল। দেখছো না কেমন ফকিরের দশা বাড়ির। এই আপ্যায়নে অতিথি বিদায় করতে চাল ছেড়েছে। রূপ দেখি আমাদের আরিফকে হাত করছে। মেয়ে বড় আসরে ঢং করলো, সে রাজি না। যদি রাজি না হবে, আরিফ কি ওকে বোঝালো ঘরের মধ্যে যে রাজি হয়ে গেল? কেন একটা তো ঘাপলা আছে। ঠিকই বলেছিস, আমাদের বংশের একমাত্র ছেলে কোনো পশা শামুকে পা কাটলো। সোবান সাহেব রাগে কাঁপছে। ছেলেটা তাকে এভাবে বিপাকে ফেলবে কে জানতো। একের পর এক তার বন্ধু কলিগরা এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। সোবান সাহেবের কানে সেগুলো সূচের মতো বিচ্ছে। তবুও জোর করে মুখে হাসি টেনে রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। যে কোনোভাবেই বিষয়টা ভাঙার বুদ্ধি করছে সে, কিন্তু আরিফ থাকতে তা অসম্ভব। অসভ্য মেয়েটা ছেলেটাকে জাদু করেছে। এসব ভাবতে ভাবতে রাগে গজগজ করতে থাকে সে। সে তারা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তার কেমন পাগল পাগল লাগছে। এমন অদ্ভুত পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। ইচ্ছে করছে বসে একটু কাঁদুক, কিন্তু মেয়ের এমন দিনে মায়ের চোখের পানি মোটেও ভালো কথা নয়। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে সে। একটু পরপর মেয়েকে দেখছে সে পদ্মার পাক দিয়ে। কি সুন্দর লাগছে তার পদ্মকে। জোহরা কোথা থেকে যেন কাঁচা হলুদ জোগাড় করে তা বেটেছে। সবাই মিলে পদ্মের কপালে শুইয়ে দিচ্ছে সে হলুদ বাটা। সে তারা চাইলেও যেতে পারছে না, কারণ এখন মেয়ের সামনে গেলে সে কেঁদে দিবে। মেয়েটা অস্থির হয়ে যাবে মায়ের কান্না দেখে। তাড়াতাড়ি সরে গিয়ে সে পর্দার পাক দিয়ে। গোলাটে লাগছে তার সব কিছু। মাঝে মাঝে হঠাৎই মেয়ের বাবার জন্য আফসোস হচ্ছে তার। এত সুখের সময় লোকটার কপালে লেখা নেই। নিজের দোষে সব কিছু হারিয়েছে সে। আরে বেরিয়েছে অনেকক্ষণ। সবাইকে বলে গেছে বিয়ের কিছুক্ষণ আগেই ফিরে আসবে। পদ্মকে গোসল করিয়ে নিজের ঘরে বসিয়েছে সবাই। কাঁচা হলুদ দিয়ে গোসল করানোর পর মেয়েটার চেহারায় অদ্ভুত একটা দ্যুতি খেলে যাচ্ছে। পদ্মের চোখ জোড়া বারবার তার মাকে খুঁজছে। অনেকক্ষণ হলো মাকে দেখতে পায় না সে। মায়ের জন্য ভীষণ পরাণ পড়ছে তার। জীবনে অনেক ত্যাগ করে মানুষটা তাকে বড় করেছে। তার মেয়ে হয়ে কতটা সুখ তাকে দিতে পেরেছে সে জানে না। মেয়েদের এই অনুভূতিটা খুব অদ্ভুত হয়। একটা মেয়ে তখনই বুঝতে পারে যখন সে এই পরিস্থিতিতে পড়ে। তখনই বুঝতে পারে একটা নতুন পরিবেশে যাওয়ার ভয়, কাছের মানুষদের ফেলে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে সে এক আজব অনুভূতি। পদ্ম বারবার কেঁপে পড়ছে সে অনুভূতিতে। কুহু মাকে ডেকে নিয়ে যায়। ডেকেছিলাম আপা। ফুফু বলেছে সে নাকি অনেক ব্যস্ত, পরে আসবে। পদ্মের মন খারাপ হয়। কি এমন ব্যস্ততা মায়ের যে মেয়ের কাছে আসার সময় পাচ্ছে না? অভিযান হয় পদ্মের। চলে গেলে তখন বুঝবে মা। আরিফের বড় বোন কুহুর দিকে তাকিয়ে বলল, কি গো তোমরা বোনেরা চুপ কেন? আপার বিয়ে আর তোমরা এভাবে বসে আছো? গান করো মেয়েরা, শুনেছি তুমি আর পুষ্প নাকি দারুণ গান করো। কুহু লজ্জা পেয়ে মাথা নিচু করে। নিবিড় দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার দিকে চোখ পড়তে নিবিড় তাকে ইশারা করে গান করতে। সেই ইশারার চোখ এড়ায় না মাহির। দারুণ আনন্দ দিনেও অদ্ভুত একটা কষ্টে ঝাপটে ধরে তাকে। কুহু গান ধরে, বধূবেশে কন্যা যখন এলো রে। পুষ্প গলা মেলায় তার সাথে। পদ্ম আর সহ্য করতে পারে না। দুহাটুতে মুখ গুজে হাউমাউ করে কেঁদে দেয়।
উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কুহু আর পুষ্প গান থামিয়ে ছুটে এসে পদ্মকে জড়িয়ে ধরে। নিবিড় আর মাহিও আসে। ওদের চোখে পানি। সে এক স্বর্গীয় দৃশ্য। এই পরিস্থিতিতে শুধু একটা মেয়ে জানে তার কত কষ্ট হয়। পদ্ম জোর করে কান্না আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রাত 9:45। আরিফ এখনও ফিরেনি। তার ফোনটাও বন্ধ। সোবান সাহেব বারান্দার এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। সবাই দুশ্চিন্তা করছে, কিন্তু কেউ প্রকাশ করছে না। ফরিদা বেগম একবার দরজার কাছে যাচ্ছে, আবার এসে নিজের জায়গায় বসছে। কেমন যেন ভিতর ভিতর ভীষণ অস্বস্তি লাগছে তার। মায়ের মন তো অল্পতেই কেমন অস্থির হতে শুরু করে। পদ্মের অসহ্য লাগছে এই দুশ্চিন্তা। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার। কোথায় গেল মানুষটা? পদ্মের ভীষণ মাথা ঘুরতে থাকে। পায়ের শক্তি পায় না দাঁড়ানোর মতো। ওদিকে আকাশের অবস্থা ভালো না। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো সময় ঝড় আসবে মনে হচ্ছে। ঠান্ডা একটা বাতাস আসছে কোথা থেকে। পদ্ম উঠোনে গিয়ে দাঁড়ায়। অসম্ভব কান্না পায় তার। কেন মানুষটাকে এখন বাহিরে যেতে হলো? আপা জ্বর আসছে, ঘরের ভিতরে এসে বসো। তুই যা পুষ্প, আমি এখানে থাকবো উনি না ফেরা পর্যন্ত। নিবিড় এসে দাঁড়ায় পদ্মের পাশে। পাগলামি করিস না আপা। আরিফ ভাই নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়েছেন, চলে আসবেন। তাই বলে জ্বরের মধ্যে তুই বাহিরে থাকবি? পদ্ম চোখ লাল করে নিবিড়ের দিকে তাকায়। এখান থেকে যা তোরা, একদম আমাকে বিরক্ত করবি না। পদ্মের চোখের দিকে তাকিয়ে ওরা চুপ করে যায়। সে তারা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলে, এমন করিস না মা, ভিতরে চল। পদ্ম কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর মাকে শক্ত করে জড়িয়ে চেপে ধরে শব্দ করে কান্না করে দেয় সে। মা, আরিফ সাহেবকে এনে দাও মা, আমার অসহ্য কষ্ট হচ্ছে। কোথায় গেল উনি? সে তারা কিছু বলতে পারে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ফরিদা বেগম এসে পদ্মের পাশে দাঁড়ায়। পদ্মের মাথায় হাত দিয়ে বলে, শান্ত হও মা, শুধু দোয়া করতে থাকো। পদ্ম শান্ত হয় না। জ্বরের বেগ বাড়ে, সেই সাথে পদ্মের দম আটকানো কান্নাও বাড়ে। এক পর্যায়ে প্রবল জ্বর শুরু হয়ে যায়। পদ্মকে সবাই টেনে ঘরের মধ্যে নিয়ে আসে। সোবান সাহেব একটু ইতস্ত করে পদ্মের পাশে এসে বলে, কান্না বন্ধ করো, ও ফিরে আসবে। পদ্ম হাঁপাতে থাকে। তার মন কেমন কুডাক ডাইছে। বারবার সৈকত নামক লোকটার মুখ ভেসে আসছে তার মাথায়। সে চেষ্টা করছে সৈকতের চিনতে জেড়ে ফেলে দিতে, কিন্তু পারছে না। যদি লোকটা আরিফ সাহেবের ক্ষতি করে? মাথার চুল চেপে ধরে পদ্ম। কেন মানুষটি সিদ্ধান্ত নিতে গেল? কিভাবে ক্ষমা করবে সে নিজেকে? পদ্মের সামনে পৃথিবীটা দুলে ওঠে। চারদিকে এতগুলো মুখ, কিন্তু কোথাও তার প্রিয় মুখটা নেই। ঝাপসা হয়ে আসে পদ্মের সামনে সব কিছু। ক্রমে শরীরে শক্তি কমে আসে। মাথা ঘুরে পড়ে যায় সেতারার উপরে। সবাই চিৎকার করে ওঠে। পদ্ম জ্ঞান হারিয়েছে। অনেকে মিলে যেন কাউকে অনেক রাগ করেছে। যাকে রাগ করা হচ্ছে সে কিছু বলছে না। পদ্মের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার শরীরে একটুও শক্তি নেই চোখ মিলে তাকানোর। ডান পায়ের পাতাটা আস্তে আস্তে নাড়ানোর চেষ্টা করে। কুহু চিৎকার করে বলে, আপার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি সবাই এদিকে এসো। পদ্ম আস্তে আস্তে চোখ মিলে তাকায়। ঝাপসা হয়ে আসা তার চারদিক। চোখ মিলে যাকে প্রথম দেখতে পায় সে আর কেউ নয়, তার প্রিয়তম আরিফ। পদ্মের মনে হচ্ছে সে এখনও স্বপ্ন দেখছে। তার ইচ্ছে করছে এই স্বপ্নটা আজীবন দেখে যেতে। সে আবার চোখ বন্ধ করে ফেলে। অদ্ভুত একটা ভালো লাগা শিহরণে আবেশিত হয়ে যায় তার শরীর। আর চোখ মিলতে ইচ্ছে করে না তার। চোখ মেলে যদি আরিফ আবার হারিয়ে যায়। আরিফের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি ভিজে চুপসে গেছে। নিবিড় তাকে তার একটা পাঞ্জাবি এগিয়ে দেয়। আরিফ লাজুক মুখে হেসে বলে, এটা আমার প্রেমিকার প্রথম এবং শেষ উপহার। এটা পরেই বিয়ে করব। শেষ উপহার বলছি, কারণ এরপর থেকে সে আমার প্রেমিকা থাকবে না, আমার স্ত্রী হয়ে যাবে। সোবান সাহেব রাগে ছেলের দিকে তাকাতে পারছে না। এমন উজবুক একটা ছেলে কিভাবে বউ সামলাবে এটাই বুঝতে পারছে না সে। কিন্তু হঠাৎ করে পদ্ম নামের মেয়েটার জন্য তার ভিতর থেকে একটা টান কাজ করছে। সে জানে না কেন মেয়েটা তার ছেলে চিনতে এভাবে অজ্ঞান হয়ে গেল। সোবান সাহেব চেষ্টা করছে নিজের দুর্বলতা প্রকাশ না করতে। ফরিদা বেগম ছেলের হাত চেপে ধরে কাঁদছে। কেন এভাবে আমাদের দুশ্চিন্তায় ফেলে দিলি বাবা তুই? আমাদের অবস্থা একবারও ভাবলি না তুই? আরিফ মাথা নিচু করে বলল, মা, তোমার বৌমার জন্য একটা লাল কাতান শাড়ি কিনতে গিয়েছিলাম। ফেরার পথে জ্বরের মধ্যে পড়লাম। এক বজ্জাত পকেটমার কখন আমার পকেট থেকে ফোন চুরি করেছে টেরও পাইনি। ভুল হয়ে গেছে মা। ফরিদা বেগম ছেলের পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, আজ তোর বিয়ে বলে কিছু বললাম না। মেয়েটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এমন বোকা ছেলে সবার সামনে লজ্জায় ফেলে দিয়েছে আমাদের। আরিফ কিছু বলে না। তার প্রিয়সীর জন্য ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেল তার। আরিফ চোখের পলক ফেলতে ভুলে গেছে কিছু সময়ের জন্য। লাল শাড়িতে তার পরিটাকে যে কি সুন্দর লাগছে। এই মেয়েটা তার বউ হবে ভাবতেই খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছে তার। পদ্ম এখনও রাগে তার দিকে তাকাচ্ছেই না। শাড়িটাও পরতে ইচ্ছে করছিল না তার রাগে। জোহরা জোর করেই পরিয়েছে। পদ্মের জন্য রাখা সেই হারটা জোহরা পরিয়ে দিয়েছে ওর গলায়। পদ্মের চোখ ফুলে লাল হয়ে আছে এখনও।
সে লাল চোখে যেন ওকে হাজার গুণে সুন্দর লাগছে আরিফের চোখে। আরিফ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কাজী সাহেব রাগী গলায় বলল, জনাবের মর্জি হলে বিয়ে পড়ানো শুরু করি? এমন অদ্ভুত বিবাহ কামিনকালও দেখিনি বাপু। কেবলই এশার নামাজ পড়ে 4টা খানা খেয়ে ঘুমানোর জন্য বিছানায় যাব। ঝড় বৃষ্টির জন্য ঠান্ডা আবহাওয়া। এই জনাব আমারে আমার বউ বাচ্চার সামনে দিয়ে সো মেরে নিয়ে চলে আসছে। এ রাতেই নাকি সে বিয়ে করবে। এই লোক যার গলায় জ্বলবে তার জীবন শেষ। কাজী সাহেবের কথায় আরিফ হেসে দেয়। আসলে সে কাজী সাহেবকে একরকম চ্যাংদোলা করে নিয়ে এসেছে। এ রাতে কাজী কোথায় পাবে এখন সে? পদ্ম আরিফের চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জীবন শেষ নয় তো কি তার বলতে? আরিফ ঠোঁট কামড়ে হেসে পদ্মের দিকে তাকিয়ে থাকে। রাত 11:25 আরিফ চিরদিনের জন্য পদ্মকে নিজের করে পায়। পদ্ম চোখ বন্ধ করে একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। অদ্ভুত একটা ভালো লাগায় তার শান্তিতে শরীর জড়িয়ে আসে। পদ্ম আর আরিফ বসে আছে মুখোমুখি। নীল রঙের হালকা আলোয় পদ্মকে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। আরিফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। পদ্ম মাথা নিচু করে বসে আছে। তার সব কিছুই স্বপ্ন মনে হচ্ছে। একদিনের মধ্যে জীবনের এত বড় পরিবর্তন কোনোভাবে বাস্তব মনে হচ্ছে না তার। একটু পর পর অদ্ভুত একটা আবেশে কেঁপে উঠছে, হয়তো সুখের বা হয়তো ভয়ের। ফরিদা বেগম কোনোভাবেই বিয়ের পর তার বৌমাকে বাপের বাড়ি ফেলে রাখার পক্ষে ছিল না। বিয়ে সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হতে রাত 12টার বেশি বেজেছিল। ওই সময় বউ নিয়ে ফিরেছে সবাই। সেতারা মেয়ের সামনে আসতে পারেনি। পদ্ম চিৎকার করে মাকে ডেকেছিল কেঁদে। তখন সেতারা ঘরে দরজা বন্ধ করে মুখে হাত চাপা দিয়ে কেঁদেছে। জোহরা, নিবিড়, কুহু, পুষ্পার, মাহি সজল চোখে বিদায় জানিয়েছে তাকে। হঠাৎই পদ্মের মতো ফুটে থাকা একটা ফুল ঘর থেকে চলে গেলে সেই ঘর যে শূন্য হয়ে যায়। যে চলে যায় সে তো এক বুক কষ্ট নিয়ে হোক বা সুখের স্বপ্ন নিয়ে হোক চলেই যায়। কিন্তু যারা স্মৃতি আঁকড়ে সে শূন্য ঘর থেকে যায় তারা জানে একজন মানুষের অনুপস্থিতি এতদিন তাদের ঘরে কীভাবে বিস্তৃত ছিল। পদ্ম দাতস্থ হতে পারছে না। বাড়ির সবার জন্য অসম্ভব কষ্ট হচ্ছে তার। সে কষ্টের সাথে অবশ্য সুখও আছে। অনেক কষ্ট, ঝড়ঝান্ডা, মানববিমানের পালা শেষ করে দুটি তৃষ্ণার্ত ভালোবাসার হৃদয় যখন কাছাকাছি আসে, অসহ্য রকম একটা সুখ ছেয়ে যায় তাদের মধ্যে। এই সুখের কোনো সংজ্ঞা নেই। এই সুখ অপ্রাপ্তিব সুখ থেকে আসার সুখ। আমার দিকে তাকাবে না পদ্ম। পদ্ম জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। ভীষণ ভয় করছে তার। যদি এটা স্বপ্ন হয় আর সে তাকালে যদি স্বপ্নটা ভেঙে যায়, তার চেয়ে এভাবেই যদি জীবনটা থমকে যায় ক্ষতি কী? আরিফ একটু এদিকে এসে পদ্মের বাম হাতের উপর হাত রাখে। পদ্ম ঈষৎ কেঁপে সেদিকে তাকায়। প্রিয় মানুষের হাতের ছোঁয়া, তাও এবার একান্ত নিজের করে পাওয়া। পদ্ম গোড় থেকে যেন বের হতে পারছে না। তোমার জন্য একটু উপহার আছে পদ্ম। পদ্ম আস্তে আস্তে বলে, কি উপহার? একটু বসো। এই বলে আরিফ উঠে যায়। পদ্ম মনে মনে বলে, আপনি তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার আরিফ সাহেব। আর তো কোনো উপহার চাই না আমার। আরিফ পেরিয়ে এলো একটা রূপালি বক্স নিয়ে। বক্সটা এত সুন্দর, মনে হচ্ছে বুঝি সত্যি রূপার কারুকাজ করা একটা সুন্দর বক্স। পদ্ম উৎসুক চোখে তাকিয়ে বলল, কি এটা? আরিফ বক্সটা খুলে একজোড়া বালা বের করলো। সোনার বালা। বালা জোড়া দেখতে পদ্ম হতবাক হয়ে যায়। এই বালা আরিফের কাছে কিভাবে এলো? এটা তো সে তার মাকে দিয়েছিল বিক্রি করে তার মামার দেনা পরিশোধ করতে। মোজাম্মেল যখন মারা যায় তখনই এটা বিক্রি করা হয়েছিল। এতদিন পর আরিফের কাছে এই বালা জোড়া কোথা থেকে এলো? পদ্ম অবাক চোখে আরিফের দিকে তাকায়। পদ্মের দিকে তাকিয়ে মুচকি হাসে আরিফ। এরপর পদ্মের হাতে দুটো নিয়ে সেখানে সযত্নে বালা দুটো পরিয়ে দেয় সে। পুরনো হয়ে গেলে সেখানে ঠোঁট ছোঁয়ায় আরিফ। পদ্মের শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে যায়। কিন্তু পদ্ম এখন স্তম্ভিত হয়ে আছে। এই বালাজোড়া তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তার দাদির শেষ স্মৃতি ছিল এটা। তারা যখন বাড়ি ছেড়েছিল তার দাদি খুব যত্ন করে এটা তার হাতে দিয়ে বলেছিল, এটা রাখব, কিছুই তো দিতে পারলাম না তোদের, আমার শেষ সম্বলটা তোকে দিলাম, যত্ন করে রেখে দিস। কিন্তু পদ্ম দাদির কথা রাখতে পারেনি। ওই সময় এটুকু ছাড়া মামার সম্মান রাখার মতো কিছুই ছিল না তার কাছে। বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়েছিল। পদ্ম কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এ বালা কোথায় পেয়েছেন আরিফ সাহেব? এটা তো আমি মাকে দিয়েছিলাম বিক্রি করে দেওয়ার জন্য। আরিফ পদ্মের চিবুকদের মুখটা উপরে তোলে। আরিফ কি তার রানীর গায়ের গহনা অন্য কোথাও যেতে দিতে পারে? তার মানে বালা দুটো সেদিন আমি তোমার মায়ের কাছ থেকেই কিনে নিয়েছিলাম। সেদিনই ঠিক করে রেখেছিলাম, যেদিন তুমি আমার ঘরের রানী হয়ে আসবে সেদিন নিজের হাতে তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দিব আমি। আজ দেখো, আমি আমার নিজেকে দেওয়া কথা রাখতে পেরেছি। আর কোনো দিন যেন এটা তোমার হাত থেকে খুলতে না দেখি। পদ্মের চোখে দুকুল ছাপিয়ে পানিতে ভরে যায়। যে মানুষটা তাকে এত ভালোবাসে সে কোনোদিন তাকে বিন্দুমাত্র কষ্ট আর পেতে দিবে না মনে মনে ঠিক করে।
নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে মনে হচ্ছে তার কাছে। মনে হচ্ছে জীবনটা যেন এখানেই থমকে যায়। এই মায়ার ভালোবাসার পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সে ভাবতেই পারছে না। এত সুখ ফেলে কিভাবে যাবে সে? আরিফ তার বৃদ্ধাঙ্গুল দিয়ে পদ্মের চোখ মুছে দেয়। আজ থেকে তোমার চোখ থেকে দুপোটা পানি বের হওয়ার আগে আমার অনুমতি নিতে হবে তোমার চোখের। আমি যদি না চাই তুমি কাঁদতে পারবে না। পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফিসফিস করে বলে, আর যদি এমন কিছু না হতো আরিফ সাহেব, আমি যদি আপনার ঘরে বউ হয়ে না আসতাম, কি করতেন এই ভালাচোরা? আরিফ হালকা হাসে। তার প্রিয়তমা তার সাথে মজা করছে সে বুঝতে পারছে। তারও একটু দুষ্টুমি করতে ইচ্ছে করলো। কি আর হতো, যে বউ হয়ে আসতো তার হাতে পরিয়ে দিতাম, হয়তো অনন্যা। পদ্ম রাগী চোখে আরিফের দিকে তাকায়। আরিফ শব্দ করে হেসে দেয় পদ্মকে রাগ করতে দেখে। খুব শখ তাই না? না, আমার শখ তো নেই। এখন তুমি যদি আরেকটা সঙ্গী চাও, আমার প্রিয়তমার আবদার তো ফেলতে পারি না। পদ্ম আরিফের দিকে চোখ তুলে তাকাতে আরিফ এসে পদ্মের হাত ধরে ফেলে। পদ্মের চোখে চোখ রেখে বলে, আমার রাজ্যে একটা রানী হলেই আমার চলবে, কারণ তার মধ্যে আমি কোনো অপূর্ণতা খুঁজে পাই না যার জন্য অন্য কারো কথা কখনো ভাবতে হবে। আরিফ অনেকটা কাছে চলে এসেছে পদ্মের। বুকটা দকপক করছে। চাঁদ দেখবে পদ্ম? খুব সুন্দর জ্যোৎস্না রাত, মেঘ ভাঙা চাঁদ খুব সুন্দর হয়। পদ্ম আস্তে আস্তে মাথা নাড়ে। কি ব্যাপার কুহু, তুমি এখানে বসে আছো যে একা একা? নিবিড়ের ডাক শুনে চমকে ওঠে কুহু। ঘুম না আসায় একা একা উঠানে বসেছিল সে। জ্বর থেমে যাওয়ার পর অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে। মোজাম্মেল বেঁচে থাকলে বলতো শুক্লপক্ষের চাঁদ। বাবা বেঁচে নেই, কিন্তু বাবার কথাগুলো এখনও মনে পড়ে কুহুর। বাবা চলে যাওয়ার পরেই প্রথম একই রকম কষ্ট হচ্ছে তার আপার জন্য। আপা যে তাদের মনে কতটা জায়গা নিয়েছিল সে আজ চলে যাওয়ার পর বুঝতে পারছে। সবাই এক এক করে ছেড়ে চলে যাচ্ছে তাদের চট্টনির। হয়তো চাইলেই আর সবাই একসাথে বসে আড্ডা দেওয়া হবে না হুটহাট। বসবে না কোনো গানের আসর চাঁদনি রাতে। সবাই জীবনের তাড়নায় ব্যস্ত হয়ে যাবে। নিবিড় ভাই ঘুমাননি যে? নিবিড় এসে বসে কুহুর পাশে। হঠাৎ খুব ভালো লাগতে শুরু করে তার। ভালোবাসার মানুষটা কাছে থাকলে সব কষ্টই দূর হয়ে যায়। ঘুম আসছে না কুহু? যদিও আমি বাড়িতে থাকি না, তবু আসার পর তো আপাকে পেতাম। যত মন খারাপ হোক, ক্লান্তি হোক, আপার মুখটা দেখে সব ভুলে যেতাম। এখন চাইলে আপাকে দেখতে পারবো না। জীবন বুঝি এমনই হয় কুহু? কুহু উত্তর দেয় না, তার গলা ধরে আসে। আমাকে অনেক খাটতে হবে কুহু, অনেক। বড় চাকরি পেতে হবে, মা মামিকে অনেক ভালো রাখতে হবে। মানুষ দুটো তাদের সারা জীবন আমাদের পিছনে শেষ করে দিয়েছে। এবার তাদের ভালো থাকার ব্যবস্থা করতে হবে। পুষ্প আর মাহিকে বিয়ে দিতে হবে। আপার বিয়ের পরও আমাদের জন্য লড়ে যাবে, আর আমি স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়ে ভাববো তা হবে না। আমাকেও অনেক বড় হতে হবে সবাইকে ভালো রাখার জন্য। কুহু মাথা নিচু করে মিটমিট করে হেসে বলল, শুধু পুষ্প আর মাহির কথাই বললেন? আমার কথা ভাববেন না বুঝি? নিবিড় অবাক হয়ে কুহুর দিকে তাকায়। শ্যামবতী মেয়েটা এত মিষ্টি কেন? পদ্মের বিয়ে উপলক্ষে হালকা সবুজ রঙের একটা শাড়ি পরেছিল মেয়েটা, এখনও পাল্টায়নি। নিবিড়ের মনে হচ্ছে রংটা বুঝি এই মেয়েটার জন্যই বানানো হয়েছে। কাজল চোখের হরিণী নিবিড় মুগ্ধ হয়। তোমাকেও বিয়ে দিতে হবে, কিন্তু পুষ্প আর মাহির মতো বিয়ে দিয়ে বিদায় দিব না, আমার কাছে রেখে দিব। কুহু লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। ইস, লোকটা এত অসভ্য কেন? একদম লজ্জা নেই। কুহুকে লজ্জা পেতে দেখে নিবিড় ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা কি কখনো জানতে পারবে তার জন্য নিবিড়ের মন কতটা অস্থির হয়ে থাকে সবসময়? কুহুর কোলের উপর রাখা হাত দুটো ধরে নিবিড়। কুহু কেঁপে ওঠে ভীষণ। গোড় লাগা চোখে নিবিড়ের দিকে তাকায় সে। নিবিড় ভরাট গলায় বলে, প্রেয়সীর রূপ সে তো কোহিনূরের থেকে দামি। তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসতেও পারি। প্রিয়তমা আমার, সে তো অর্ধেক নারী আর অর্ধেক পরী। কুহু ঝরঝর করে কেঁদে দেয়। সারা জীবন অসুন্দর বলে অবহেলা পাওয়া মেয়েটি যে কোনোদিন কারো এতটা ভালোবাসা পেতে পারে সে বিশ্বাস করতে পারছে না। দূর থেকে তাদের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে মাহি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তার ভালোবাসার মানুষটা কিনা ভালোবাসে তার নিজের বোনকে, আর সে খুনা করাও টের পায়নি। এত বড় ভুল করে ফেললো সে। এরপর কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সে বোন আর নিবিড় ভাইয়ের সামনে? নিবিড় ভাই কি ক্ষমা করতে পারবে তাকে? ক্ষণিকের আবেগে কত বড় একটা ভুল সে করে ফেলেছে। এর কি কোনো মাসুল দেওয়া সম্ভব? মাহি নিজের ওড়না দিয়ে মুখ চেপে ধরে। বোবা কান্না ঠেলে আসে ভিতর থেকে। খুব ইচ্ছে করছে বাবাকে জড়িয়ে ধরতে। বাবার গায়ের গন্ধটা কতদিন পাওয়া হয় না। ফুফাতে ফুফাতে ফিস করে বলে, বাবা তোমার কাছে নিয়ে যাও আমায়, আমার অসম্ভব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। মেয়েটা চলে যাওয়ায় ঘুম নেই সেতারার চোখেও। সব কিছু কীভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল সে বুঝতে পারছে না। মনে হচ্ছে সকাল হলেই বুঝি মেয়েটা স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করা শুরু করবে। এরপর ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে বলবে, মা খুব ক্ষুধে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি।
হয়তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। মেয়েটা তাদের জন্য জীবনটা শেষ করে দিলে পরে কি গতি হতো তার। লাখ লাখ শুক্রিয়া যে আরিফের মতো একজনকে সে জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। তার জীবনের মতো যেন তার ছেলে মেয়ের জীবন না হয়, সে একটাই চাওয়া। অভাব থাকলেও তারা যেন মনের দিক থেকে সুখী থাকে। আজ নিজের বিয়ের দিনের কথা খুব মনে পড়ছে তার। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, সেদিন রাতেও এমন ঝড় বৃষ্টি ছিল। পদ্মের বাবা বরযাত্রী সহ আসতে দেরি করছিল। সেতারার বাবার ভাই অস্থির হয়ে গিয়েছিল দুশ্চিন্তায়। সবাই বলেছিল জ্বর একটা বাহানা, আসলে কালো মেয়ে বিয়ে করতে চায় না তাই আসবে না। সেতারার মনটাও ভেঙে গিয়েছিল। ঠিক একইভাবে সে পদ্মের মতো জ্ঞান হারিয়ে ফেলেছিল। যখন জ্ঞান ফিরে তখন জ্বর থেমে গেছে। অদ্ভুত সুন্দর রূপোর থালার মতো একটা চাঁদ উঠেছে আকাশে। মাতাল করা জ্যোৎস্নার উঠোন আলোকিত হয়েছিল। সেতারা চোখ মেলে উঠোনের দিকে তাকাতেই দেখে তার হবু সুদর্শন বর উঠোনের মাঝে প্যান্ডেলটায় বসে আছে বর বেশে। সেতারার আজও মনে করে শিউরে ওঠে। এত কিছুর পরেও আজ সেই মানুষটাকে বড্ড মনে পড়ছে তার। পদ্মর ঘরেই বসেছিল সেতারা। সে স্মৃতি মনে করতে জানালা দিয়ে বাহিরে তাকাতে চমকে ওঠে সে। শেষ প্রহরের চাঁদের আলো দুইটা উঠতি বয়সের মানবী হাত দরাদরি করে বসে আছে। সে তার আর ভ্রম মনে হয় বুঝি সে আর পদ্মের বাবা বসে আছে। ভালো করে দেখতে জানালার পাশে এসে দাঁড়ায় সে। চাঁদের আলোয় উঠোনের শান করা জায়গাটায় লম্বা ছায়া পড়েছে ওদের। নিবিড়কে মনে হচ্ছে একদম তার বাবা, আর ওটা যেন কুহু না, একদম যেন সেতারাই। সে 27 বছর আগের রাতটাই যেন পেরিয়ে এসেছে। সেদিন রাতেও বিয়ের পর সে পদ্মের বাবার হাত ধরে ঠিক এই জায়গায় বসেছিল। সে হাত ধরতে চাচ্ছিল না লজ্জায়, লোকটাই জোর করে তার হাত ধরেছিল। কি এক অসীম সুখে বারবার হারিয়ে যাচ্ছিল সে অনুভূতি যেন এখনো জল করছে তার হৃদয় জোরে। তারা কি একে অন্যের প্রেমে পড়েছে? সে তার আর গোর লাগে। আজ সব কিছুতেই অসম্ভব অবাক লাগছে তার। নিবিড় তার বাবার মতো ভুল করবে না তো? যদি সত্যিই মেয়েটাকে ভালোবেসে থাকে, তাকে সারা জীবন আগলে রাখবে তো? এক পাগল করা ভালোবাসা দিয়ে মেয়েটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখবে তো? তার ভাইটার বড় আদরের মেয়ে এই কুহু, তার কোনো কষ্ট পেতে হবে না তো? রূপের কাছে হেরে যাবে না তো ভালোবাসা? তার বেলায় যা হয়েছিল। হঠাৎই সে তারা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে ছেলের উপর বাবা ছায়া পড়তে দেয়নি কখনো। সে শিক্ষাই সে দেয়নি ছেলেকে যে একটা মেয়েকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার মন ভেঙে দেবে। কখনোই সে এটা করবে না। তার 3 ছেলে মেয়ে কেউই তার বাবার মতো হয়নি। সে তারা কান্নার মধ্যেও হেসে দেয়। কি সুন্দর লাগছে ছেলে মেয়ে দুটোকে চাঁদের আলোয়, ঠিক যেন আকাশ থেকে দুটো পরীর বাচ্চা তাদের উঠোনে নেমে এসেছে। তার সামনে এত মায়াবতী একটা মেয়ে ছিল, আর সে টেরই পায়নি যে নিজের ছেলের জন্য এই মেয়েটার থেকে ভালো কেউ হতেই পারে না। মেয়েটার মধ্যে দারুণ একটা মায়া আছে। সে তার বিশ্বাস তার ছেলে কোনো দিনও এই মায়ার জাল থেকে বের হতে পারবে না। ছেলেটা একটা চাকরি পেলে জোহরার কাছ থেকে মেয়েটাকে চেয়ে নিবে সে ঠিক করে। জোহরা দিতে না চাইলে তার পায়ে পড়ে যাবে দরকার হয়, তবুও এই মেয়েটাকেই তার চাই। সে তার মনে হচ্ছে কুহু এখন গান করবে। এবারের অনেকে জানে না কুহু কোথা থেকে এই গানের গলা পেয়েছে। সে তার গানের কণ্ঠ কিন্নরে ছিল, কিন্তু পদ্মের বাবার কাছ থেকে চলে আসার পর সে যে গান ছেড়ে দিয়েছে সে আর করেনি কখনো। কুহু এমন মায়াবী কণ্ঠ তার পুকুর কাছ থেকেই পেয়েছে। আজ ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। সেদিন রাতেও সে তারা আকবরকে গান শুনিয়েছিল। মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল পদ্মের বাবা। সে মায়াময় কণ্ঠে হারিয়ে গিয়েছিল সে তার মন বলছে কুহু এখনই গান গাইবে। পুরনো দিন যেন অতীত হয়ে তার সামনে বাড়ছে। সে তারাকে অবাক করে দিয়ে কুহু গান ধরে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। সে তারা মূর্তির মতো কাঠ হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ঠিক এই গানটাই তো সে পদ্মের বাবাকে শুনিয়েছিল। এ কথা তো কুহুর জানার কথা নয়। সত্যি সেদিন ঘরের চাবি ভেঙে তাকে নিয়ে গিয়েছিল, তাই কোনোভাবে কি অতীতটা আবার ফিরে আসছে আবার? কিন্তু তা কীভাবে সম্ভব? সে তারা জানালার গ্রিল ধরে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে চাঁদের আলো নিবিড় কুহু নয়, আকবর আর সেতারা বসে আছে দুজন দুজনের দিকে আকুলতার দৃষ্টি নিয়ে। ঘরে যাবে না পদ্ম? চাঁদ দেখতেই খুব ভালো লাগছে আরিফ সাহেব। আরিফ ঠোঁট কামড়ে হেসে বলল, চাঁদ দেখতে ভালো লাগছে নাকি ঘরে যেতে ভয় করছে? পদ্ম অবাক হয়ে আরিফের দিকে তাকিয়ে বলল, কিসের ভয়? ঘরে গেলেই বুঝবে কিসের ভয়। আরিফের ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায় পদ্ম। কান গরম হয়ে ওঠে তার। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। বেশ, তোমার যদি ঘরে যেতে ভয় লাগে তাহলে এখানেই। চুপ। আরিফ হাসে। পদ্ম লজ্জায় লাল হয়ে কাঁপতে থাকে। বিশাল ছাদের এক কোনায় বসে দুজন দুজনের খুব কাছে বসে আছে। পদ্ম তার মাথাটা আরিফের কাঁধে রাখে। আরিফ টের পায় পদ্মের চোখের পানিতে তার পাঞ্জাবি ভিজে যাচ্ছে।
আরিফ তাকে থামায় না, কাঁদতে দেয়। অপরিসীম সুখে মানুষ কাঁদে, এই কান্না আটকাতে নেই। এই কান্না মানুষকে আরও সুখের স্রোতে ভাসিয়ে দেয়। পদ্ম, বলুন, তোমার কি আমার উপর কোনো রাগ আছে? আছে। তাই তো কী রাগ আছে বলো তো? আপনি আমাকে এত ভালোবেসেছেন যে আমি নিজেই নিজেকে ভালোবাসার সুযোগ পাচ্ছি না। একটা অপরন্ত সুখের স্রোতে আমি ভেসে যাচ্ছি প্রতিনিয়ত। আমি খড়কুটো আঁকড়েও নিজেকে সেই স্রোত থেকে বাঁচতে পারছি না। তুমি আমার শিকড় পদ্ম, একটা ভেসে যাওয়া ভগ্ন হৃদয়ের প্রেমিককে তুমি তোমার শিকড় দিয়ে আঁকড়ে রেখেছ। কষ্টের স্রোতে না, তোমাকে সুখের স্রোতে বাঁচতে হবে আমার সাথে। আমাকে ছেড়ে কখনো যেও না পদ্ম। শিকড় ছাড়া যে আমি ডুবে যাব, আর না হয় ভেসে যাব কচুরি পানার মতো। পদ্ম মাথা তুলে আরিফের দুহাত আঁকড়ে ধরে নিজের হাতের সাথে। আরিফের হাতের উপর ঠোঁট ছোঁয়ায়। সেই নরম স্পর্শে আরিফ শিহরিত হয়। 2 আঙ্গুল দিয়ে পদ্মের চিবুক তুলে তার মুখের কাছে টেনে আনে। প্রিয়তমা, এই রাত আমাদের কাছে আসার রাত, আমাদের ভালোবাসার রাত। দুটো মাতাল হৃদয় কাছাকাছি এসে দুজনের এক হয়ে যাওয়ার রাত। আজ তোমার মধ্যে আমি, আর আমার মধ্যে তুমি হারিয়ে যাব। নিজেদের অস্তিত্ব খুঁজতে গিয়ে আবার প্রেমে পড়ব দুজন। দুনিয়া দেখবে তীব্র ভালোবাসা কখনো হেরে যায় না। উদ্ভ্রান্তের মতো খুঁজেছি তোমাকে প্রতিনিয়ত। চাতক পাখির মতো চেয়ে রয়েছি তোমার পথের দিকে চেয়ে। কত শত রাত নির্গম কাটিয়েছি তোমার ওই মায়াভরা চোখের কথা ভেবে। আমার পরীর মতো প্রিয়সী, আজ তুমি এসে আমার শূন্য হৃদয়টাকে পরিপূর্ণ করেছ। যে হৃদয় তোমার এক ফোঁটা ভালোবাসার বৃষ্টির জন্য খাঁখা করেছিল, তুমি এসে অপার ভালোবাসায় সে হৃদয় শান্ত করেছ। তোমায় কথা দিচ্ছি, এই হৃদয় যতদিন আমার অস্তিত্বে জানান দিবে ততদিন সেখানে শুধু একটা নামই লেখা থাকবে, পদ্ম, পদ্ম এবং পদ্ম। পদ্ম কোনো কথা বলতে পারে না, তার সত্তা এখন অদ্ভুত ভালো লাগায় আর ভালোবাসায় ডুবে আছে। বহুদিনের পিপাসা আজ মিটবে দুজনের কাছে পেয়ে। এটা সে ভালোবাসার স্রোত, যে স্রোতে আজ দুজনের বেসে যেতেও কোনো আপত্তি নেই। ওদের মাথার উপর একটা রাত জাগা পাখি উড়ে যায় নিঃশব্দে, যেন পাখিটিও জেনে গেছে দুটি মাতাল হৃদয় শান্ত হবে এখন। তো ভিউয়ার্স, গল্পটির নাম ভেসে যায় জলপদ্ম। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।